সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদ। আরশাদ ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আরশাদ ভাই, একটা জিনিস, নির্বাচনের আর 3 সপ্তাহেরও কম সময় বাকি আছে। এই সময়ে এসে আমরা দেখলাম সবাই যখন নির্বাচন নিয়ে এই সময় ব্যস্ত থাকবেন, আলোচনা করছেন, এই সময় দেখলাম যে আপনি গতকালকে একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। সেখানে আপনি নির্বাচন নিয়ে এখনো নানা ধরনের সংশয়ের কথা বলছেন। আপনার কিছু অবজারভেশন সেখানে দেখতে পেলাম। কেন আপনার এই ধরনের আপনার অবজারভেশন গুলো আপনি আরেকবার বলেন, এটা আমাদের দর্শকরা শুনুন। আহ, আপনি এটা নিয়ে হ্যাঁ, এটা কেন নিয়ে এটা গতকালকে লিখেছি এটা নিয়ে। তার কারণ আমি যাদের সঙ্গে কথা বলি, মানে আমার গ্রামের বাড়িতে যখন ফোন করি কিংবা অন্যান্য জায়গার থেকে ফোন আসে, তো তারা একই কথা বলে যে ভাই, নির্বাচন কি হবে আসলে? আমার প্রশ্নটা সেখানেই যে এখনো পর্যন্ত মাত্র 3 সপ্তাহ আর নাই, এখনো মানুষের মনে এই দ্বিধাদ্বন্দ্ব বা শঙ্কা কেন আসছে? তো এটা এই পোস্টটাতে আমি যে কথাটা উল্লেখ করেছি যে এটার জন্য দুটো ব্যাপার দাঁড়িয়ে। একটা হলো আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস, তার একটা আহ, দৃশ্যমান পক্ষপাতিত্ব আমরা দেখতে পাচ্ছি। আর 2 নম্বর কারণ হলো নির্বাচন কমিশনের মধ্যে একটা অ্যাম্বিভ্যালেন্স বা দোদুল্যমানতা। তারা কোনো কোনো ব্যাপারে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন বলে মনে হচ্ছে না। আচ্ছা, এখন প্রথমে শুরু করি এই ইউনূস সাহেবকে কেন আমি পক্ষপাত আচরণ আচরণ দেখতে পাচ্ছি তার মধ্যে। আহ নির্বাচন তফসিল ঘোষণার পরে আমরা জানি যে সমস্ত প্রশাসন বা যে কোনো কিছুই তখন নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায়, তারাই সবকিছু সিদ্ধান্ত নেয়। কিন্তু আমরা একের পর এক দেখতে পাচ্ছি যে ইউনূস সাহেব এইটাকে তিনি এখনো মনে করছেন যে তিনি মানে সর্বে সর্বা, তাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না। এবং বিএনপির যে এখন বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তাকে উনি খুব বেশি সমাদর করছেন বা খাতির যত্ন করছেন, এটা সারা দেশের মানুষ বুঝতে পারছে। এর আগে বলে নেই, দেখেন আপনি লন্ডনে গেলেন উনি গত বছরের এপ্রিল মাসে। এখান থেকে বলা হলো যে রাজার কাছ থেকে একটা পুরস্কার নেবেন আর ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, এটা বাই দ্বিপাক্ষিক আলোচনা নিয়ে। তো রাজার কাছে যে পুরস্কারটা নিয়েছিল সেটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, ওটা কোনো গুরুত্বই নাই। এবং এটা সবাই জেনে গেছে তখন। তখন বারবার করে বলা হচ্ছিল যে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং এর একটা ব্যবস্থা হচ্ছে, কিন্তু পরে দেখা গেল সেটাও হয়নি। মানে পুরো ব্যাপারটাই ছিল একটা ভাওতাবাজি। মূল উদ্দেশ্য ছিল পরে যেটা বোঝা গেল যে উনি আসলে তারেক রহমানের সঙ্গে মানে বৈঠকে ওনার আগ্রহ বেশি, এবং এখান থেকে প্রায় 50 জনের মতো লোক নিয়ে গেছেন সেখানে দ্বিপাক্ষিক সফরের নাম করে, কোটি কোটি টাকা খরচা করে 10 লক্ষ টাকা হোটেল ভাড়া দিয়েছেন প্রতি রাত্রে। এখন সেখানে মূল উদ্দেশ্য ছিল তারেক রহমানের সঙ্গে একটা মিটিং করা, সেটা হয়েছে। এখন মিটিং এ তারা দুইজনে কি আলোচনা করেছে সেটা তো আমরা জানি না, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারপর থেকেই বিএনপির প্রতি তিনি একটু ঝুঁকে গেছেন বলে মনে হচ্ছে। এর এর মধ্যে তারেক রহমান সাহেব ফিরে আসলেন গত 25শে ডিসেম্বর, এবং একটা নজিরবিহীন ভাবে তাকে দেশে আসার পরে তাকে নিরাপত্তা দেওয়া, তার পিছনের লোকজন নিয়োগ করা, এগুলো সবই যদিও তিনি সরকারের কেউ না, কিন্তু তারপরেও সমস্ত সরকারি বিধিমালা ভেঙে এগুলা তিনি করেছেন। কেন করেছেন? বলছেন যে তার জীবনের ঝুঁকি আছে। ভালো কথা, সেটা আমরা তো একটা বড় দলে হতেই পারে। তো আপনি যখন লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেন, তখন তো অন্যান্য দলরাও বলতে পারে, যে জামাত ইসলামী বলতে পারে, এনসিপি বলতে পারে যে আমাদের ক্ষেত্রেও আপনি এরকম নিরাপত্তা ইয়ে করেন, আপনি এসএসএফ দেন, আপনি পিজিআর দেন, আপনি স্পেশাল ব্রাঞ্চের লোক দেন, এগুলা। তো এই জিনিসগুলা তারপরে দেখেন, সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে 3-4 দিন আগে দেখলাম উনি তারেক রহমান সাহেব এবং তার পরিবারকে যমুনাতে রাত্রে ডিনার খেতে ডেকেছেন সৌজন্য সাক্ষাৎ হিসেবে। তো এটাও তো যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, তো তখনই তো মানুষের মনে যে আপনি বারবার করে এই ব্যক্তিকে বা তার পরিবারকে এত গুরুত্ব দিচ্ছেন কেন? এখন তো নির্বাচন হাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। এবং আপনি হয়তো লক্ষ্য করেছেন যে জামাত ইসলামের
যারা একটা প্রতিনিধি দল দেখা করেছে তার সঙ্গে, তারাও ওই লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে এগুলা। তো এই সব নিয়ে আমি বললাম যে আপনি নির্বাচন বিধি যদি লঙ্ঘন হয়ে থাকে তো সেটা তো আপনি নিজেই করছেন সেগুলো। তো এগুলো কি আপনি করার আগে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করেছিলেন যে আমি এই জিনিসগুলো করতে চাচ্ছি, এগুলো করা ঠিক হবে কিনা, কিংবা আমি এটা সামনের দিকে অগ্রসর হতে পারি কিনা এগুলো নিয়ে? আপনি তো কারোর সাথে কথা বলেননি। কিন্তু মানে আমাদের আইন কানুন অনুসারে নির্বাচন তফসিল ঘোষণার পরপরই সমস্ত কিছুর দায় দায়িত্ব পড়ে নির্বাচন কমিশনের উপর। তো সেটাকে আপনি বাইপাস করছেন, বাইপাস করে আপনার নিজের খুশি মতো আপনার কাছে যেটা মনে হচ্ছে ওইটাই আপনি করছেন। আচ্ছা, তারপরে উনি আরেকটা কথা বললেন, সেটাও আমার কাছে মনে হয়েছে যে এটা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের একটা উদাহরণ। উনি কয়েকদিন আগে এক জায়গায় যে বক্তৃতা করে বললেন যে আমার এই তরুণরা সাংঘাতিক ভাবে ভূমিকা রেখেছে আন্দোলনে, এবং তারা আহ, বেশ কয়েকজন তারা তারা নির্বাচিত হবে বলে আমি কনফিডেন্ট। হ্যাঁ, তো আপনি এই মানে কনফিডেন্সের কথা কেন বললেন? আপনি আপনি কি জানেন যে কি নির্বাচনের ফলাফল কি হবে? তো আপনি এই সমস্ত কথা বলে আপনি কি মাঠ পর্যায়ে যে প্রশাসন আছে বা নির্বাচন কমিশনের কাছে একটা বার্তা দিতে চাচ্ছেন বা ভোটারদের কাছে যে আমি কিন্তু এদের পেছনে আছি? কিন্তু দেখেন, বাস্তবতা হলো এই যে এনসিপি মানে যে দলটা, মানে ছাত্রদের যে দলটা, সেটা কিন্তু ওনার পৃষ্ঠপোষকতায় জন্ম নিয়েছে। উনি হি ফাদার ইট, কেমন ইংরেজিতে বলে। তো যাই হোক, এখন উনি যখন দেখতে পারলেন যে এদের দিন দিন এদের গুরুত্ব কমে যাচ্ছে, গুরুত্ব কমে যাচ্ছে, আমি আমার লেখাতেও বলেছি কেন কমলো, যে আমরা সবাই এই ছাত্রদের প্রতি খুব আশা ভরসা রেখেছিলাম, কিন্তু 2 মাসের মাথায় দেখলাম এরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। কি ধরনের দুর্নীতি? আপনি এই যে হাসনাত সার্জিস এদের কথা চিন্তা করেন, তারা কয়দিন আগে রিক্সা সাইকেলে চড়তো, তারা বড় বড় প্রাডো গাড়িতে লাট বহর নিয়ে ঘোরাঘুরি করতে লাগলো, তারা সার্কিট হাউসে যে থাকতে লাগলো, যেটা সরকারি কর্ম কর্মকর্তা কর্মচারী সেখানে কারো থাকার অধিকার নেই, তাদেরকে মিলিটারি পুলিশ দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায়। তো তার অর্থ হচ্ছে কি যে সরকারের যত রকম সাহায্য সহযোগিতা সবই তারা পাচ্ছে। কেন পাচ্ছে? এটা ইউনূস সাহেবের দল থেকে। আচ্ছা, কিন্তু মানুষের মনে তাদের নিয়ে নানান রকমের সন্দেহ দেখা দিল। তারপরে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই কদিন আগেও তিনি মন্ত্রীর পদমর্যাদা উপদেষ্টা ছিলেন, তার দুর্নীতির কাহিনী সমস্ত জায়গায় ছড়ালো। তারপরে নাহিদ ইসলামের ব্যাপারেও একই কথা। তো স্বাভাবিকভাবে মানুষজন তাদের থেকে মুখ ফিরিয়ে দিয়েছে, এবং আমি খুব আশ্চর্য হব না যদি দেখি যে তারা একটা সিটও যেতে নেই। ইতিমধ্যে জামাত ইসলামের সঙ্গে তাদের এই অ্যালায়েন্সে যাওয়ার কারণে তাদের দলে ভাঙ্গন দেখা দিয়েছে, এবং সেখানে অনেকেই দল থেকে বেরিয়ে গেছে। এখন যে আমরা তো এই ধরনের রাজনীতি, এখন এনসিপি কে বাঁচতে হলে হয় বিএনপির দিকে আগে যেতে হবে, নাহলে জামাত নিজেরা কোনো কিছু করতে পারবে না। তো ইউনূস সাহেবেরা টের পেয়েছে যে এদের দিয়ে আর কোনো হবে না, এদের দিয়ে আমার কোনো ভবিষ্যৎ নাই। এখন উনি সম্ভাব্য বিজয়ী দল কারা, বিএনপি, সেদিকে উনি ঝুঁকতেছে। তো এগুলা তো খুবই মানে চোখে লাগে আর কি জিনিসগুলা। তো আপনি যখন নিজে একটা বারবার বলছেন যে সুষ্ঠু নির্বাচন হবে, উৎসাহ উদ্দীপনার মধ্যে মানুষ ভোট দিতে যাবে, কিন্তু আপনি তো প্রশ্নবিদ্ধ হচ্ছেন আপনার কার্যকলাপ, এটা তো ঠিক না। জি। আর দ্বিতীয় কথা, যে নির্বাচন কমিশনের তাদের কার্যকলাপ গুলো দেখেন, সেটাও খুবই আশ্চর্য ব্যাপার। তারা এক এক সময় এক এক রকমের বলছে যে ঋণ খেলাপি হলে, আমাদের আইনেই আছে ঋণ খেলাপি বা দ্বৈত নাগরিকত্ব হলে আপনি প্রার্থী হতে পারবেন। এটা নিয়ে দেখেন, বিশেষ করে চট্টগ্রামের যে আসলাম চৌধুরী না বলে একজন, তার মানে রেকর্ড খুব ভালো না, তাকে নিয়ে কিরকম কাজ কারবার চলছে। একবার বলছে যে না, ঋণ নিঃশোধ করছে বা বলে নেই, আবার তারে বলছে যে ঠিক আছে আপনাকে বৈধ করে দিলাম, কিন্তু টাকাটা দিয়ে দিয়ে ব্যাংকে। মানে এটা একটা মামু বাড়ির আপনার। আপনি তো আইনের প্রতি সম্মান দেখাবেন, আপনি তো নির্বাচন কমিশন আপনি নিরপেক্ষ। তা আপনি একজনের বেলায় ঋণ খেলাপি কি আপনি দিবেন না, মনোনয়ন তার বাতিল করবেন, আরেকজনের বেলায় রাখবেন? এই যে দ্বিচারিতা আমরা লক্ষ্য করছি। তারপরে এই কি দ্বৈত নাগরিকত্বের ব্যাপারটা, সেখানে বেশ মানে অনেকজন নাগরিক মানে দ্বৈত নাগরিকত্ব তারা নিয়ে দিয়েছে। এখন বলছে কি যে ওনারা ওই দ্বৈত নাগরিকত্ব রিনাউন্স করার জন্য, মানে বাতিল করার জন্য ওনারা দরখাস্ত করেছেন। তো স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের প্রশ্ন করা উচিত ছিল, আপনি যদি এই দেশেরই মঙ্গল চান, তাহলে আপনি এতদিন এদের
নাগরিকত্ব রেখেছেন কেন? আপনি হঠাৎ করে নির্বাচন আসার আগে এটা আপনার বাতিল করার জন্য, আর বাতিল করার যে দরখাস্ত দিয়েছে সেটাও তো ভালো করে স্ক্রুটিনি করেন, আসলে সেখানে ঠিক মতো করেছে কিনা। মানে এটা তো নানান রকমের আইন কানুনের ব্যাপার, সেটা কি আপনি ফলো করেছেন? এটা কে দেখেছে? কেউ দেখে নাই। তো তার মানেটা কি হচ্ছে যে আপনি যদি হেভিওয়েট প্রার্থী হন, আপনার যদি টাকা থাকে, তাহলে আপনি এগুলো তো পারবেন। তো এই যে নির্বাচন কমিশনের যে এই দোদুল্যমানতা বা তাদের যে নিজস্ব কোনো একটা ভূমিকা নাই, যখন যেদিকে পারছে প্রার্থী শক্ত হলে তাকে দিয়ে দিচ্ছে, আর প্রার্থী শক্ত না হলে তাকে দিচ্ছে। স্বাভাবিকভাবে মানুষের মনে নানান রকম, এই জন্যই বারবার করে বলছেন যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা, এই কারণেই মানুষের মনে শঙ্কা দেখা দিচ্ছে যে এইরকম জি একটা নির্বাচন কমিশন কিভাবে তারা সুষ্ঠু নির্বাচন পরিচালনা। জি, আমি এখন আরেকটা প্রসঙ্গে যাচ্ছি যে নির্বাচনে যারা অংশ নিচ্ছে এবং যারা পলিটিক্যাল পার্টি গুলো আছে তাদেরও কিছু কিছু কিন্তু আপত্তি আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। যেমন জাতীয় পার্টির প্রধান জিএম কাদের কালকে দেখলাম যে খুবই স্ট্রংলি বলতেছেন যে এখন দেশে যেটা চলছে এটাকে উনি বলছেন যে এই সরকার যারা এসেছে তারা ফ্যাসিবাদের সঙ্গে আগের সরকারকে তুলনা করেছে। কিন্তু জিএম কাদের সাহেবের বক্তব্য হলো এরা তো নাজিবাদ কায়েম করছে, এবং উনি একই সঙ্গে ডক্টর ইউনূসকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন যে এরা যখন তখন যারে তারে নিয়ে জেলে ঢুকাচ্ছে, জেলে ঢুকে তার নামে একটা গণ মামলায় ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, এবং মামলাতে তার জামিন হচ্ছে না, এবং মানে জাতীয় পার্টি তার দলের সম্পর্কে বলছে তাদের ব্যাপারে এক ধরনের মানে বিমাতা সুলভ আচরণ করছে। এই সব মিলে এই ধরনের অভিযোগ উনি করেছেন। তো এই অভিযোগটাকে আপনি কতটুকু গুরুত্ব দিবেন? না, অভিযুক্ত হওয়াটা খুবই কি বলে প্রাসঙ্গিক বলে আমি মনে করি। যদিও জাতীয় পার্টি তেমন কোনো স্ট্রং পার্টি এখন না, তারপরেও তার যে বক্তব্যগুলো এটা তো ফেলে দেওয়া যায় না। তার কারণ আপনি প্রথম থেকেই দেখেন যে উনি যে একের পর এক যে যে আচরণগুলো করছেন, এটা তো স্বৈর শাসকদের আচরণ। আপনি লোক যেটা বললেন যে আপনি যাকে তাকে যাকে পছন্দ হচ্ছে না, যে আপনার সমালোচনা করছে, তাদের আনিস আলমগীর কেন জেলে থাকবে? আপনি বলেন, সে এই দেশের একজন মানে খুবই মোটামুটি নিরপেক্ষ একজন সাংবাদিক। আমি মানে যদিও তাকে মানে কি বলে আওয়ামী দোসর বলে বলা হচ্ছে, কিন্তু আমি তার লেখা ফলো করি, আমি তার টক শো ফলো করেছি। আমার কাছে কখনোই মনে হয় না যে সে একটা মানে ওই মুজাম্মেল বাবু বা ফারজানা রূপা বা শ্যামল দত্তের মতো এরকম আচরণ সে করে। হ্যাঁ, তো তারপরেও নানান রকমের সীমাবদ্ধতার মধ্যে যেটুকু সেই স্বৈর শাসক থাকা কালীন যে সমস্ত সমালোচনা তিনি করেছেন, সেটা তো একজন সাংবাদিকেরই কাজ, সেটাই ছিল। আপনি যেহেতু আনিস আলমগীর বলছে যে আপনি যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলেন, তো আপনারও তো বাড়ি আছে, সেটা তো এটা খুব ভ্যালিড প্রশ্ন। এটা তো যে কোনো সাংবাদিক বা যে কোনো নাগরিক এই প্রশ্নটা করতে পারে। আপনি তার জন্য তাকে জেলে নিয়ে মানে বিনা বিচারে তাকে আটক করে রাখবেন, তার জামিন দিবেন না, এটা কেমন কথা? তারপরে অথচ দেখেন, খুনের আসামি, ধর্ষণ মামলার আসামি, মানে অর্থ পাচার মামলার আসামি, দুদকের মামলা হয়েছে, কেস হয়েছে, তার নামে চার্জশিট দিয়েছে, সেই বসুন্ধরার মালিকদের আপনি কিচ্ছু বলেন না। তো এই যে জিনিসগুলা মানুষ দেখতেছে না, এগুলা যে এখন ওই আগে আমরা শুনতাম না যে বসুন্ধরা ওনারা পার পেয়ে যাচ্ছে কেন, যে গণভবনে যে টাকা দিয়ে আসে এই জন্য পার পেয়ে যায়। আর এখন মানুষ বলা বলি করতেছে এখন যমুনায় যে টাকা দিয়ে আসে এই জন্য তাদেরকে ধরে না। তো এই কথাগুলো যখন বলে মানুষ, আপনি কি তাদেরকে ফেলে দিতে পারবেন? আর তার আপনি যে কথায় কথায় বিদেশে চলে যান, কোনো জবাব দিন, আপনি ওখানে যে কি করেন, আপনি যে দেশের কোটি কোটি টাকা খরচা করতেছেন, আপনি বিশেষ সহকারী নিয়োগ করতেছেন একের পর এক, হ্যাঁ, তারপরে অমুকের অমুক জায়গায় দাও, এটা করে, এগুলো আপনি কার সঙ্গে আলোচনা করেন? আপনি কি বলে বন্দর ইজারা দিয়ে দাও, তারপরে আপনি স্টার্লিং নিয়ে আসো, তারপরে কি বলে ওই যে গাজাতে যে আমেরিকার নেতৃত্বে যে বাহিনীটা হবে, সেখানে বাংলাদেশ, আপনাকে তো যাওয়া তো দেয়নি তারা। আপনি সেখানে যে এই ধরনের তদবির কেন করতেছেন? আপনি ট্রাম্পের কাছাকাছি যেতে চাচ্ছেন? তো আগে দেখেন, এই যে এলন মাস্কের সঙ্গে মানে যেহেতু ট্রাম্পের সম্পর্ক খুব ভালো ছিল প্রথম দিকে, এই জন্য তাড়াতাড়ি স্টার্লিং তার কোম্পানি নিয়ে আসো, এটা কিন্তু তার কাছে কেউ চায়নি। হম, কিন্তু ওইখানে ভাবছিল যে ওই ট্রাম্পের ওই সরি এলন মাস্কের মাধ্যমে যদি ট্রাম্পকে একটু তোষামোদ করা যায়। তো যেহেতু এলন মাস্ক তো এখন ওয়াশিংটন থেকে চলে গেছে তার সঙ্গে বিরোধের কারণে, এখন ওই ট্রাম্পের কাছাকাছি আমি কিভাবে যাব, এই জন্য আমাকে আপনি ওই গাজার বাহিনীতে আমাদেরকে নেন,
আমরা তো এটা কি আপনি কারোর সাথে দেশের কারোর সাথে আলোচনা করছেন? এগুলো তো জাতীয় ইস্যু। আপনি তো জি। বন্দরে যারা দিবেন এগুলো তো জাতীয় ইস্যু। আপনি কার সঙ্গে কথা বলেন? এগুলো স্বৈরাচারী আচরণ না? স্বৈর জি। শাসকরা এই ধরনের কাজ করে, আপনি কেন আচ্ছা, করবেন সেটা? আর আরেকটা কথা বলি। আপনার ইন্টারেস্টিং একটা বিষয় আমার কাছে মনে হয়েছে। গত দুদিন ধরে দেখছি যে সরকারের উপদেষ্টারা সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন, আহ, যে হা ভোটের পক্ষে, যেন গণভোটে যেন সবাই হা ভোটের পক্ষে ভোট দেয়। এখন কথা তো এটা আছে, হা ভোটের পক্ষে ভোট দিতে বলাটা নৈতিকভাবে ঠিক কিনা এটা নিয়ে আলোচনা হতে পারে, এটা নিয়ে আপনি হয়তো একটু বলবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, এটা করতে যে তারা করছেনটা কি? আমি কালকে দেখলাম যে আপনার নেত্রকোনায় যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির, তিনি বলতেছেন যে এই পদ্মা সেতু করার কারণে এখানে যে টাকা ব্যয় করতে হয়েছে, এই জন্য চালের দাম নাকি বাইরে গেছে। 20 টাকা বাড়ছে মনে। হ্যাঁ, উনি হলে পদ্মা সেতু করতেন না, বরঞ্চ এই টাকা দিয়ে উনি যদি কৃষি খাতে এটা বিনিয়োগ করতেন, তাহলে নাকি চাউলের দাম অনেক কম হতো। তো চাউলের দামের সঙ্গে পদ্মা সেতু, মানে এটা কি রিলেটেড কিনা, এই একটা না, প্রশ্ন। ওই কথাটা তো ওই জায়গাতেই যে এমন এমন লোকজনকে তিনি নিয়েছেন যাদের কারো কোনো জবাবদিহিতা নাই। যা খুশি আপনি বলেন। হ্যাঁ, এখন কেউ তো উচিত ছিল যে এদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে মামলা হওয়া। আর প্রথম কথা হলো যে আপনি যে এই কথাটা বললেন, এখন তো একটা নির্বাচনের মাঠে আছি আমরা। তো আপনি এই ধরনের মানে অপ্রাসঙ্গিক কথা আপনি কেন বলবেন এখন? আর শেখ বশির আপনি কয়দিন আগে কে ছিলেন? আপনি কে? আপনি পদ্মা সেতুর, আপনি কি ইকোনমিস্ট? আপনি কি এইগুলো হিসাবপত্র করছেন? মানে আপনি কিভাবে এটা চালের দামের সঙ্গে এটা কিভাবে আপনি রিলেট করতেছেন? আমি তো বুঝতেছি না কিছু। তো এই যে বললাম কিছুক্ষণ আগে যে উনি এমন এমন লোকজনকে ধরে নিয়ে আসছেন যাদের, আর যেহেতু আপনি ক্ষমতায় যদি থাকেন তখন আপনি কথা বললে, আপনি তো বিশাল ব্যক্তি, আপনি অনেক জানেন, আপনি অনেক শুনেন। এক উপদেষ্টা তার মানে আমি নামই বলি, ফজল কবির খান স্যার খুব জোরে শুনে বললেন যে আমি তাকে রেকমেন্ড করেছি। যখন প্রধান উপদেষ্টা আমাকে বললেন যে দেখেন এরকম কোনো বাণিজ্যের ব্যাপারে ইয়ে করা যায় কিনা, তো আমি তাকে গিয়েছি। এখন উনি বললেন যে উনি আসার সাথে সাথে নাকি দেশের বাজার ব্যবস্থা ঠিক হয়ে গেছে, জিনিসপত্রের দাম কমে গেছে। এগুলো সব ঘটনা আমরা তো দেখতে পাচ্ছি, আমরা তো এই দেশে থাকি, আমরা তো বিদেশে থাকি, তাই না? তো আপনি ওই যেটা বললাম, স্বৈর শাসন যখন জারি থাকে তখন কারো কোনো জবাবদিহির বালাই থাকে না। তারা যা খুশি তাই করতে পারে, যা কিছু তাই বলতে পারে, এবং তাদের এটার জন্য কোনো চিন্তাও নাই, ভাবনা নাই, যা খুশি আপনি বলে দেন। এখন কথা হলো কি, একটা নির্বাচিত সরকার যদি হয়, সে যে ধরনের সরকার, তার তো একটা একটা অন্তত মাথার মধ্যে থাকে যে আমি কথা বলার আগে বা কোনো কাজ করার আগে আমাকে তো জনগণের সামনে যেতে হবে, যে এটার আমাকে ডিফেন্ড করতে হবে, বা কথা আমি এমন কোনো কিছু বলবো না যাতে আমি বিতর্কিত হই। তো এদের তো বিতর্কিত হওয়ার কোনো ভয় নাই, তার কারণ কয়দিন পরে চলে যাবে। এখন যেটা আরেকটা সবচেয়ে বড় মানে যে জিনিসটা আমি শুনতে পাচ্ছি, যে ইউনূস সাহেব নাকি এই বিএনপি বা জামাতের সঙ্গে একটু যোগসাজশ করে তার কিছু তার নিজের স্বার্থটা রক্ষা করছে, যে ভবিষ্যৎ সরকার যারা আসবে সেখানে তাকে কোনো মামলায় পড়তে হবে না, কিংবা তার বিরুদ্ধে কোনো মামলা হবে না। আর ওনার কিছু পেট লোকজন আছে, যেমন এই খলিল, লুৎফে সিদ্দিকী, আশিক, এদেরকে বা অন্য কারো থেকে আগামী সরকারে আবার কোনো ভাবে ঢুকতে দেয় কিনা। তো এই জিনিসগুলা মানে আমাদেরকে কিন্তু খুবই সতর্ক হতে হবে। বিশেষ করে আমরা যারা সাংবাদিকতা করি তাদের কিন্তু এই জিনিসগুলা খুবই মানে পরিষ্কার ভাবে মানুষের কাছে তুলে ধরতে হবে, যে এই ধরনের এগুলো হবে অন্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। তখন আপনি মাত্র ক্ষমতা থেকে যদি যখন যাবেন, তখন নিয়ম হলো 4-5 বছরের মধ্যে আপনি কোন রকম সরকারি কোনো কিছুতে জড়িত থাকতে পারবেন না। এটা কিন্তু নিশ্চিত। আপনি অ্যাম্বাসাডারের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, লুৎফে সিদ্দিকী কে, তার বোনকে, আপনাকে এই সমস্ত মানে অথরিটি কে দিয়েছে? এগুলো তো নির্বাচিত সরকারের দায়িত্ব। আপনি 2 দিনের আচ্ছা, জন্য এটা আসছেন। কেমন, আরশাদ ভাই, এটা কেমন হলো? এই যে খলিল সাহেবকে, তারপরে তৈয়বকে, এবং আপনার নির্বাচন কমিশনের সচিবকে, এই তিনজনকে যে বিমানের বোর্ডের মেম্বার বানাইবে, এটা কেমনে? না না, এই সেই কথাই বলছি যে মানে কি একটা অদ্ভুত ব্যাপার, কয়দিন পরে চলে যাবে। আপনি তখন বিমানের মতো একটা প্রতিষ্ঠানের বোর্ড মেম্বার করলে কি হবে? তারা ফ্রি টিকেটে সারা দুনিয়া ঘুরতে পারে।
আপনি ওই ওই সুযোগ সুবিধাগুলো হয়তো জানেন কিনা জানি না, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। সেখানে মিটিং এ বসলে একটা মোটা অঙ্কের টাকা পায়, তারপরে ফ্রি বিমান বিমান যেখানে যাবে বা বিমানের সঙ্গে অ্যাফিলিয়েশন যে সমস্ত এয়ারলাইন্স, ধরেন আমেরিকায় যাবে, তো মানে ধরেন কানাডা পর্যন্ত গেল, কানাডা থেকে আর একটা সবকিছু টিকিট ফ্রি, তার এবং তার তার স্ত্রী দুইজনেরই ফ্রি। কেমন এই সুযোগ সুবিধাগুলো আপনারা আর কত খাবেন এই গরিব দেশটাকে? আপনি দেশের সাধারণ মানুষ চিকিৎসা পায় না, দেশের সাধারণ মানুষেরা ঠিক মতো লেখাপড়া করার সুযোগ পায় না, আপনার সেদিকে কোনো নজর নেই আপনি। ও আরেকটা দেখেন, সবচেয়ে বড় কথা, আজকে বিকেল বেলায় পে কমিশনের নতুন রিপোর্ট তার কাছে জমা দিবে। যেমন সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন অবিশ্বাস্য ভাবে বেড়ে গেছে আবার। হ্যাঁ, জুলাই মাসের 1 তারিখ থেকে এটা কার্যকরী হবে। চিন্তা করেন কয়দিন, তার 12 তারিখে ভোট, তার আগেই মানে এটা হলো আমলা তোষণের সরকার। এদেরকে মাথায় হাতটা দিয়ে এদেরকে খুশি রেখে যত রকমের অপকর্মগুলো এরা করছে। হ্যাঁ, একটা আমলার বিরুদ্ধে আজ পর্যন্ত দুর্নীতির কোনো অভিযোগ মানে কোনো মামলা হয় নাই, অথচ আমরা সবাই জানি তারা শয়ে শয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। এই যে মোখলেসুর রহমান যে কয়দিন আগে জনপ্রশাসন সচিব ছিল, তার পত্রিকায় আসলো যে সে হোয়াটসঅ্যাপ কলে ওই 5 কোটি 10 কোটি টাকা করে ডিসি নির্বাচন নিয়োগের জন্য ঘুষ নিচ্ছে। তারপরে আমরা শুনলাম যে এটার পরে একটা 3 সদস্যের উপদেষ্টাদের 3 উপদেষ্টাদের একটা কমিটি করা হলো এটা তদন্ত করার জন্য। আজ পর্যন্ত সে তদন্ত কমিটির কোনো রিপোর্ট অন্তত আমি জানি না, আপনি যদি জেনেছেন কিনা জানি না, রিপোর্টটা কি হলো, কোথায় গেল? অথচ তাকে তো কোনো কিছু বলাই হলো না, উল্টা তাকে সমালোচনার মুখে আপনি প্ল্যানিং কমিশনের মেম্বার করে দিচ্ছেন সচিব করতে। এগুলো তো মোহাম্মদ শাসকের রাজত্ব, এগুলো তো স্বৈরাচারী শাসকের চরিত্র। এগুলো আপনি কেন করবেন এই সমস্ত? তারা আপনি বলতেছেন গণভোট নিয়ে যে জিনিসটা হচ্ছে যে সরকার নিজেই উদ্যোগ নিয়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, ব্যাংকে হা ভোটের জন্য প্রচারণা চালাচ্ছে, আলিয়া সারা দেশে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন সরকারি লোকদের সঙ্গে মিটিং করছে, তারপরে আপনার বিভিন্ন উপদেষ্টারা মিটিং করছে। এই গণভোটের পক্ষে কি সরকার এভাবে অবস্থান নিতে পারে? আচ্ছা, আমি তো এটার আইনের লোক না, ফলে আমি জানি না, কিন্তু আমি শাহদ্বীন মালিক, তাকে আমি খুবই রেসপেক্ট করি, একটা খুব নিরপেক্ষ একজন ভালো আইনজীবী এবং দেশের সাধারণ মানুষের কথা সেভাবে সে বলছে এটা এটা এই সরকারের এটা করা উচিত না এটার মধ্যে। তার কারণ গণভোটের যে হানা ব্যাপারটা আপনি পড়েছেন কিনা জানি না, আমি আমার পড়তে লাগছে 6 মিনিট। তো আমি তো মোটামুটি লিখতে পড়তে জানি, আমি বুঝতে পারবো। তারপরেও আমি যখন প্রথমে আবার ইয়ে করতে গিয়ে আমি ভুলে গেছি যে পরের দিকে কি ছিল। তো একটা ভোটার, সাধারণ যারা ভোটার, তারা কি করে এইটা পড়ে মানে এটা পড়ে এটার উপর সিদ্ধান্ত নিয়ে ওখানে ভোট দেবে? আর আপনি বারবার করে বলতেছেন হ্যাঁ ভোট দেন, হ্যাঁ ভোট দেন, তার মানে কি আপনি তাদেরকে ইনফ্লুয়েন্স করতেছেন? আপনার নিরপেক্ষতা মানে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আপনি বলতেছেন যে না আমাদের ম্যান্ডেট ছিল এটা করা। আলী রিয়াজকে আপনি নিয়ে আসছেন, আলী রিয়াজে কি মন্ত্রীর পদমর্যাদা এখন নতুন করে, যেহেতু তার কোনো কাজ ছিল না ওই সংস্কার কমিশনে কি দেখলাম, কন্টিনেন্টাল হোটেল থেকে খাওয়া দাওয়া এনে 1টা বছর ধরে খালি খানা পিনাই হলো। আলটিমেটলি সংস্কার কমিশনের ওই রিপোর্টের মুখগুলো কেউ দেখলো না, তার বাস্তবায়ন কি হলো কেউ জানে না। আর এদিক দিয়ে খাওয়া দাওয়া হলো আর বিদেশ ঘোরা, বাস হয়ে গেল। দেশটাকে যে কি পর্যায়ে নিয়ে গেছে এই মোহাম্মদ ইউনূস, হ্যাঁ, এবং এই তথাকথিত সৎ উপদেষ্টারা, এটা যখন পরবর্তী সরকার আসবে এবং এটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু হবে যে এইভাবে তারা রাষ্ট্রের কি পরিমাণ টাকা খরচা করছে, তখন বুঝতে পারবেন যে এরা কি করে গেছে। জি, অনেক ধন্যবাদ জনাব আসাদ মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন সিনিয়র সাংবাদিক আসাদ মাহমুদের বিশ্লেষণ। আমরা আগামী ওনার সঙ্গে আবারও মিলিত হব। ভালো থাকবেন আপনারা। এখন পর্যন্ত আল্লাহ হাফেজ। বাংলাদেশে যে নির্বাচনটা হতে যাচ্ছে আগামী 3 সপ্তাহেরও কম সময়, এই সময়ের মধ্যে সেই নির্বাচনে কারা ক্ষমতায় আসবে এবং তারা কিভাবে দেশ চালাবে, এটা নিয়ে কিন্তু নানা ধরনের আলাপ আলোচনা চলছে। ইলেকশন হয়ে গেলে কেউ না কেউ তো বিজয়ী হবে, যারা বিজয়ী হবেন তারা দেশটা কিভাবে চালাবেন, এটা নিয়ে কি আপনি একবার ভেবেছেন? আপনি কিভাবে চান? আপনি কি ধরনের একটা সরকার চান? সেই সরকারটার ক্যারেক্টার কেমন হবে? এটা নিয়ে আপনার একটা পছন্দ আছে, আপনার একটা চিন্তা আছে। তা আপনি যাকে ভোট দিবেন,
আপনি কি মনে করেন আপনার চিন্তাটা তারা ক্যারি করবে, তারা বয়ে বেড়াবে, তারা সেটা সে আলোকে কাজ করবে? এটা নিয়ে আমার মনে হয় এখন থেকে আমাদের সোচ্চার হওয়া উচিত। আমাদের বলা উচিত যে আমরা আসলে কি ধরনের সরকার চাই। দেখুন, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মানে দেশের প্রধান যে দলটা এই মুহূর্তে আছে বিএনপি, তার যিনি মহাসচিব, তিনি আজকে একটা অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন এবং এই অনুষ্ঠানটা ছিল জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটা অনুষ্ঠান। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু কথা বলেছেন। সেই কথাটাকে আমি কথাগুলো আপনাদের একটু বলতে চাই। উনি বলেছেন যে এই নির্বাচনে নির্ধারিত হবে দেশ লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি উগ্রপন্থী রাষ্ট্র বিরোধীদের দখলে যাবে। মানে লিবারেল ডেমোক্রেসি মানে কি? উদার গণতন্ত্রী। মানে দেশটা কি উদার গণতন্ত্রীদের হাতে থাকবে নাকি উগ্রপন্থী রাষ্ট্র বিরোধীদের দখলে যাবে? দুটো অপশন উনি দিয়েছেন। আসলে কি এই মুহূর্তে আমরা এই দুটো অপশনের সামনে দাঁড়িয়ে আছি, মানে আমরা ভোটাররা? এটা নিয়ে কিন্তু আমার একটা কথা আছে। যেমন লিবারেল ডেমোক্রেসি মানে উদার গণতন্ত্রী, ওনারা নিজেদেরকে দাবি করছেন যে ওনারা হলেন উদার গণতন্ত্রী। আর উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী কারা? ওনারা কি ইঙ্গিত করছেন জামাত ইসলামের কথা? জামাত ইসলাম উগ্রপন্থী হতে পারে, উগ্র ডানপন্থী এটাও হতে পারে। রাষ্ট্রবিরোধী কিভাবে? এটা আমার কাছে কিন্তু ক্লিয়ার না। এটা আমার কাছে আসলেই ক্লিয়ার না। আসলে রাষ্ট্রবিরোধী জিনিসটা কি, এটাও আমার কাছে ক্লিয়ার না। মানে এগুলো কি জাস্ট বলার জন্য বলা হয় নাকি এগুলোর পেছনে আসলে কিছু আছে? দেখুন, উনি এই জিনিসটা আরও যদি আমাকে ডিটেল বলি, উনি আরও ডিটেলে কী বলেছে সেটুকু আপনাদের পড়ে শোনাই, তারপরে আমি মন্তব্য করছি। উনি বলেছেন যে আজকে আমাদের এই পরীক্ষাটা খুব কঠিন পরীক্ষা। এই নির্বাচনে নির্ধারিত হবে দেশকে লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। আমাদের অবশ্যই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে, গণতন্ত্রের রাস্তা বেছে নিতে হবে, মানুষের কল্যাণের রাস্তা বেছে নিতে হবে। কথাগুলো শুনতে আসলে ভালোই শোনায়। অবশ্যই আমরা উদারপন্থী চাই, অবশ্যই আমরা লিবারেল ডেমোক্রেসি চাই। মানেটা কি? লিবারেল ডেমোক্রেসি অর্থটা কি? মানে গণতন্ত্রের ক্ষেত্রে উদারনৈতিক একটা চিন্তা, মানে তুমিও গণতন্ত্রের কথা বলবে, আমিও গণতন্ত্রের কথা বলবো। তোমার বক্তব্য আর আমার বক্তব্যের মধ্যে বিরোধ থাকতে পারে, কিন্তু আমার সঙ্গে তোমার কোনো বিরোধ থাকবে না। আমাদের নীতির বিরোধ থাকতে পারে, ব্যক্তির বিরোধ থাকবে না। আমি তোমার গলা টিপে ধরবো না, আমি তোমার কথা শুনবো। তুমি কি বলতে চাও সেটা আমি শুনবো, আমি কি বলতে চাই সেটাও তুমি শুনবে। তারপর আমরা দুজনের বক্তব্য নিয়ে জনগণের সামনে যাব, জনগণ যেটাকে ভালো মনে করে সেটাই হবে। এই হচ্ছে লিবারেল ডেমোক্রেসি। হচ্ছে কি তাই? আমরা কি কারো গলা টিপে ধরছি না? আমরা কি কোনো পলিটিক্যাল পার্টিকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করছি না? আমরা কি কোনো পলিটিক্যাল পার্টিকে নির্বাচনের বাইরে রাখছি না? যাদেরকে বাইরে রাখা হচ্ছে, বাইরে রাখার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কি বিএনপির সায় ছিল না? এই প্রশ্নগুলো যদি আপনি করেন তাহলে যে উত্তর পাবেন সেই উত্তর কি বিএনপির চরিত্রকে লিবারেল ডেমোক্রেসি পক্ষে বলে প্রমাণ করে? এই সমস্ত প্রশ্ন কিন্তু থাকবে। কিন্তু আমি এই নিউজটা সব পত্রিকায় এসেছি, আমি সেখান থেকে প্রথম আলো নিউজটা আমি একটু পড়লাম। পড়ে প্রথম আলোর আমি দুটো কমেন্ট পড়তে চাই। মানে প্রথম আলো এই রিপোর্টের নিচে বেশ অনেকে তো কমেন্ট করে, আমি দুটো কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাতে চাই। একটা কমেন্ট লিখেছে মোহাম্মদ সিরাজউদ্দিন। তিনি লিখেছেন, স্যার গো, আপনারা ক্ষমতায় আসেন, এতে আমার দ্বিমত নেই। দয়া করে বিদেশি নাগরিক ঋণ খেলাপিদের এমপি বানায়েন না। এরা দেশকে যেমন খাবে তেমনি বিএনপিকেও শেষ করবে। টাকার কাছে নীতিটাকে বিক্রি করিয়েন না। দেখেন, একজন লোক কিন্তু আর্তনাদের ভঙ্গিতে বলছেন যে স্যার গো, আপনারা আসেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু দেশটাকে আপনারা বিদেশি নাগরিক এবং ঋণ খেলাপিদের এমপি বানায়েন না এই দেশে। কথাটা কেন বলছি? অলরেডি বিএনপির মধ্যে অনেক এমপি পদপ্রার্থী যাদের বিএনপি মনোনয়ন দিয়েছে, এদের মধ্যে ঋণ খেলাপি আছে অনেকেই, যাদের বাতিল হয়েছে, তারা আবার নানাভাবে ক্যারিকেচার করছে, এরকম তো আছে। আবার কেউ বিদেশি নাগরিক, এটাও আছে। আপনি বিদেশি নাগরিকদেরকে দিচ্ছে, এটা তো আমাদের আইনে নাই রে ভাই। আপনি আইন চেঞ্জ করেন, তারপরে আনেন। নীতিগতভাবে আমি দ্বৈত নাগরিক যারা আছেন
তাদের কোনো এমপি অথবা মন্ত্রী হওয়ার পক্ষে না। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি মনে করি নীতি নির্ধারণী কোনো ক্ষেত্রে তাদের অবস্থান থাকা উচিত না, এটা আমি মনে করি। তারা আছেন, বিদেশে আছেন, টাকা পাঠান আমাদেরকে সেবা দেন, আমাদেরকে পরামর্শ দেন, সব শুনতে রাজি আছি। কিন্তু আপনারা কোনো দায়িত্ব থাকলে যেটা হয়, এই যে এখন সমস্ত মন্ত্রীরা আওয়ামী লীগের টাকা পয়সা লুটপাট করে পালিয়ে গেছে, তাদেরকে আপনারা ধরতে পারছেন না কেন? কারণ তারা বিদেশের নাগরিক, তারা ওই দেশে যে আরাম আয়েসে থাকবে। এইটা থাকা, লুটপাট করে যেন কোথাও যাওয়ার সুযোগ না থাকে এরকম ব্যবস্থা করেন। যার নাকি যাওয়ার সুযোগ নাই, সে লুটপাট করতে 5 বার চিন্তা করবে, আমাকে তো দেশেই থাকতে হবে, সেরকম থাকা উচিত। যে কারণে ওনার কিন্তু আতঙ্ক, এই যে মোহাম্মদ সিরাজউদ্দিন সাহেব, ওনার আতঙ্ক কিন্তু এইটাই যে আপনারা এটা করেন না, কিন্তু আপনি এটা করতেছেন। আবার দেখেন আরেকজন মন্তব্য করছেন, DH শরীফ, তিনি বলেছেন আবার রাজনীতি। উনি শুধুমাত্র রাজনীতির প্রেক্ষিতে কথাটা বলেছেন, অথচ উনি যাদেরকে ইশারা করে এই শব্দটি ব্যবহার করেছেন তাদের কিছু অংশ ওনাদের সাথেও আছে। এটা কিন্তু আমি মনে করি বিএনপির জন্য একটা আই ওপেনার কমেন্ট। উনি বলতে চাচ্ছেন আপনি যাদেরকে ইঙ্গিত করছেন যে উগ্র রাজনীতি যারা করছে, তাদের কিছু অংশ আপনাদের সঙ্গেও আছে। ভালোভাবে আশেপাশে তাকিয়ে দেখেন, হয়তো আপনার ছায়া হয়ে আছে, তাকিয়ে দেখুন। আমরা অনেককে চিনি, অনেকের সাথে সন্দেহ করি, আপনারা কেন করেন না? হয় কি কাছে থেকে দেখা যায় না? এটা করুন। কাজে দেখুন, আমি 2টো কমেন্ট পড়লাম, কিন্তু আরো অনেক কমেন্ট আছে, সেগুলো আপনারা পড়তে পারেন, নিজেরাও পড়েন, অন্যান্য পত্রিকাগুলিতে পড়েন। এবং আমি এই নেতাদেরকেও বলবো, আপনারাও একটু দেখেন আপনাদের এই সমস্ত বক্তব্য সম্পর্কে সাধারণ মানুষ কি ভাবে, সাধারণ মানুষ কি বলে। এবার আমি আমার কথাটা বলে শেষ করতে চাই। দেখুন, আমি একটা কথা বলি, আপনার রাজনৈতিক মতাদর্শ কি হবে না হবে এটা নিয়ে বড় বড় কথা অনেকে অনেক কথা বলতে পারে। বামপন্থার কথা বলতে পারে, ডানপন্থার কথা বলতে পারে, উগ্র বামপন্থী, উগ্র ডানপন্থী, মধ্যপন্থী, উদারনৈতিকপন্থী, অনেক রকম অ্যাডজেক্টিভ আছে। আমরা কয়টা বুঝি? এদেশের মানুষ কি বুঝতে চায় এগুলো? এদেশের মানুষ এগুলো শুনতে চায় না। আপনি উদারনৈতিক না কট্টরপন্থী, এদেশের মানুষের কিচ্ছু যায় আসে না। এদেশের মানুষের যায় আসে কি নিয়ে? যে আপনি কতটা দুর্নীতিবাজ, আমি এটা জানতে চাই। আপনি যখন একটা কাজ করতে যাবেন, 100 টাকার কাজ করতে যাবেন, আপনি সেখানে কয় টাকা চুরি করবেন, এটা আমরা জানতে চাই। ভাই চোর চোর, চারদিকে চোর। আমি মাঝখানে একদিন মন খারাপ করে রাগ করে বলেছিলাম যে আমাদের সামনে নির্বাচন আসে একটা প্রহসনের মতো, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় যে এতগুলি চোরের মধ্যে তুমি কোন চোরটাকে বেছে নিবে। এইটা আমরা আর চাই না। আমরা ছোট চোর বড় চোর চাই না। দেশটাকে ভালোবাসি এমন একটা নেতা তো দেখলাম না রে ভাই। এমপি হওয়ার পর অর্থনৈতিক অবস্থা ফুলে ফেপে ডাবল, 3 গুণ, 20 গুণ, 100 গুণ হয় না, এমন একজন নেতা তো দেখলাম না রে ভাই। এমন একজন এমপি আমরা চাই, যিনি এমপি হওয়ার পর তার সহায় সম্পদ 20-30 গুণ হয়ে যায় না। হয়নি। আওয়ামী লীগ আমরা তো এই জন্য ডুবছে। আওয়ামী লীগ দুর্নীতিটা কন্ট্রোল করতে পারতো, দেশটা অনেক দূরে এগিয়ে যেত। আওয়ামী লীগ অনেক কাজ করেছে, অস্বীকার করার কোনো উপায় নাই রে ভাই। পদ্মা সেতু করেছে, এটা বড় কাজ, কিন্তু আমাদের আপত্তিটা কোথায় ছিল? পদ্মা সেতুর কাজটা করতে যদি 20 টাকা লাগতো, সেখানে খরচ দেখানো হয়েছে 50 টাকা, 30 টাকায় মেরে দিয়েছে এই চোরের দল। আমরা এই চোরিটা চাই না, এই চুরির হাত থেকে বাঁচতে চাই। অভিযোগ তো অনেক কিছু আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। আমি বিএনপির নেতৃবৃন্দকেই বলি, ভাই এই যে এস আলম, এদেশের সবচেয়ে বড় লুটপাটকারী ছিল এস আলম। ব্যাংকগুলোকে মধ্যে চুরি করে ফেলেছে, ব্যাংকগুলোকে লুটপাট করে নিয়ে গেছে। এই এস আলমের বিরুদ্ধে যখন ডেইলি স্টার একটা নিউজ করলো যে এস আলম কোথায় কোথায় কিভাবে সম্পদ বানিয়েছে, করেছিল না? করেছিল। সরকার নিজে সেটাকে থামিয়েছে, তদন্ত হতে দেয়নি, আদালতকে ব্যবহার করেছে। আদালত বলেছে তদন্ত হবে না নির্বাচনের আগ পর্যন্ত। আদালত বলেছে, অবিশ্বাস্য ঘটনা। আদালতে যেখানে বলা উচিত ছিল যে 7 দিনের মধ্যে তদন্ত শেষ করো, আদালত বলে কি তদন্তই করা যাবে না, বলেছে আদালত। এই দেশের আদালত সরকার এভাবে করেছে। তখন একটা কথা আমি বলি, ওই সময়ের পত্রপত্রিকাগুলি ঘেটে দেখেন, এস আলমের বিরুদ্ধে কি বিএনপি একটা বিবৃতিও দিয়েছে? একটা দেয়নি। কেন দেয়নি? বলা হয়ে থাকে এস আলমের টাকা বিএনপির নেতারাও পেয়েছে, বলা হয়ে থাকে। তাহলে আমরা কার পেছনে যাব? আমরা কাকে বিশ্বাস করব?
আমি বিএনপি নেতাদেরকে জিজ্ঞাসা করছি, বুকে হাত দিয়ে বলুন, অ্যাসাইলামের টাকা পয়সা আপনারা পাননি? নিশ্চয়ই পেয়েছেন। তা নাহলে একটা বিবৃতি দিলেন না কেন তখন অ্যাসাইলামের বিরুদ্ধে? কেন দেননি বলেন? দেশকে লুটপাট করে ফোকলা বানিয়ে দিচ্ছে, তার ব্যাপারে আপনারা কোনো কথা বলেন নাই কেন? আমাদের সালাউদ্দিন সাহেব এয়ারপোর্ট থেকে নেমে অ্যাসাইলামের গাড়িতে করে যায় নাই এইবার? পরে উনি বিবৃতি দিয়েছে যে না, আমি জানতাম না, বুঝতাম না। ভাই, এগুলি বলার জন্য বলা, এগুলি আমরা বুঝি। কাজে কোথাও একটা গাঁট ছাড়া তো ভাই আছে। আমাদের প্রধান বক্তব্য, উদারনৈতিক বুঝি না, কট্টরপন্থী বুঝি না, দেশপ্রেমটা বুঝি। কে দেশকে ভালোবাসে, কে দুর্নীতিটা কম করে। দেশের একটা ব্রিজ বানাতে বলা হয়েছে, এটা চুরি যে করে তার কিন্তু ব্রিজটা ভেঙে ফেলার ইচ্ছা আছে, এই ব্রিজে অ্যাক্সিডেন্ট হবে, সে দেশপ্রেমিক না। যে চুরি কম করে সেরকম লোককে আমরা